এই চুলার আগুনটা দেখতে পাচ্ছেন? কিছু মানুষদের চুলার আগুনের মতোই আমার পিছনে জ্বলতে থাকে। আমি তাদেরকে বলছি যারা আমার ভিডিও দেখতেও পারেন না, আবার না দেখে থাকতেও পারেন না। তো আর কি বলবো, আপনাদের জন্য রইল এক বালতি শুভকামনা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন অ্যান্ড ব্লগে। আমার এই ব্লগটি হচ্ছে গ্রামের দ্বিতীয় দিনের ব্লগ। সকালে নাস্তা টাস্তা সেরে শালিয়া দুলাভাই একটু কফি বিনিময় করলাম, কেউ স্টিলের মগে, কেউ কাচের মগে। আমি আবার একটু ঢং ঢং করে কফি খেতে ভালোবাসি, তো তাই একটু গ্রামের প্রকৃতি দেখালাম আর কফি খেলাম। কফি খাওয়া দাওয়ার পরে দিয়ে সবাই যেহেতু কাজ ভাগ করে নিয়েছি, অবশ্যই আমার কাজটা আমার করতে হবে। আমি চলে আসলাম অলরেডি কাপড় চোপড় দেওয়ার জন্য ছাদে। তো কাপড় চোপড়গুলো আমি অফলাইনে নেড়ে নিলাম, তারপরে ছাদটা একটু পরিদর্শন করে আপনাদেরকে দেখালাম। চারিপাশে এতটা গাছ গাছালি, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর অবশ্যই এই বাগানটা যদি কাউকে মেরেও ফেলে, কেউ মনে হয় বুঝতেও পারবে না। তারপরে শেয়ার করলাম আপনাদের সাথে বিশেষ একটা কিছু, যারা পান খায় তারা চিনবে এটাকে, আর যারা খায় না তারা চিনবে না, অবশ্যই গ্রামের মানুষ চিনে যাবে। তারপরে আমি ছাদের দৃশ্যটা একটু ভালোভাবে দেখালাম। ছাদ থাকবে আর ছাদে লার্কি থাকবে না, এটা কি করে হয়? অবশ্যই থাকতেই হবে ছাদে লার্কি। তারপরে আমি একটু নিচের দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম। সবাই কত সুন্দর করে রোদ পোহাচ্ছে, যেহেতু একটু মিটিমিটি করে রোদ আসলো। বাড়িতে সেরকম কোনো রোদ আসে না গাছগাছালির কারণে। তারপরে আমি নেমে গেলাম আস্তে আস্তে কোনো এক বিশেষ কারণে। বিশেষ কারণটা একটু পরেই দেখতে পারবেন। আমার গ্রামে আসবো আর ডাব খাবো না, এটা কি হয়? শহর এলাকার আমরা যারা থাকি তারা একটা ডাব কিনতে অনেকবার বিবেচনা করে, কারণ ডাবের দাম যে বাবারে, এটা হচ্ছে এক ধরনের কি বলবো সোনার হরিণের মতো। একটা ডাব ভিতরে অল্প একটু পানি 150-200 টাকা ছাড়া কিনেই যায় না। আমি যেহেতু নারকেল সুপারির দেশের মানুষ, সেহেতু আমার বাড়িতে তো নারকেল গাছ ভরাই থাকবে। আর এই নারকেল গাছ থেকে ডাব পাড়ার জন্য কাউকে এখন আর পাচ্ছি না, কারণ সব বাচ্চা এখন ডিজিটাল হয়ে গিয়েছে। কেউ এখন আর গাছে উঠতে পারে না, কিন্তু চুরিটা করতে পারে খুব ভালো। তারপরে একটা ছোট বাচ্চাকে অনেক জোর জার করে ডাব গাছে উঠালাম। দেখেন, আপনাদেরকে দৃশ্যটা দেখালাম কত সুন্দর করে ও ডাব পাড়তেছে, কিন্তু কিছু ডাব ফেটে গেল যেহেতু ছোট মানুষ আর খুব কষ্ট করে পাড়তেছে। ও ঠিক মতো ব্যালেন্সটা মনে হয় করতে পারেনি। তারপরেও কি করার, আমি ডাব তো খেতে হবে আমাদের সবার। তো পাড়তেছে ছেলেটা, দেখুন কত উপরে এই গাছটা, বিশ্বাস করবেন না, অনেক উঁচা গাছ। ছেলেটা অনেক কষ্ট করে তারপরে পারতেছে। আর আমি তো নারকেল গাছটা নাড়ানাড়ি করার সময় আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কেন নাড়তেছে। পরে দেখলাম যে না, ও ডাবগুলো টানতেছে, এটার কারণে পাতাটা নড়তেছে। অনেকগুলো ডাব পাড়ার পরে ছেলেটা আস্তে আস্তে নেমে গেল, আর এখানে তো সুপারি পাড়া শুরু করলো আম্মু। আর এই যে দেখেন সকল ডাব আরও আছে নিচে, ছেলেটা খুঁজে খুঁজে আনতেছে। আর সবাই মিলে এখন শুরু হয়ে যাবে ডাব খাওয়া। তো আমরা যেহেতু 14-15 জন মানুষ, সবার ভাগে 2টা করে ডাব পড়লো, এই 2টা করে খাওয়া শুরু হলো। আর আমাদের সেই স্পেশাল মানুষটা ডাব কাটা শুরু করলো। চিন্তা ভাবনা করতেছি তাকে ঢাকা শহর এনে একটা ডাবের দোকানে দিয়ে দেওয়া লাগবে। কত সুন্দর করে মামাদের মতো সে ডাব কাটতে পারে, দেখেন আপনারা। এই ডাবের মুখের এই নারকেলটা নাকি খাওয়া যায় না, এটা খেলে নাকি পড়ালেখা হয় না। সে ছোটকাল থেকে শুনে আসতেছে। একজন একজন করে ডাব খেলো, আর ডাবের ভিতরে যে নারকেলগুলো, আমাদের এলাকায় বলে এটাকে লেয়া, তো এগুলো কিন্তু প্রচণ্ড মজা, নরম নরম থাকে। নারকেল তো শক্ত হয়ে যায়, অনেক বেশি হার্ড হয়, আর এটা হয় অনেক সফট, খেতে খুবই ভালো লাগে। একটা সময় তো নারকেলের ভিতরে এই আইছাগুলো, নরম নরম আইছাগুলো আমরা নুন মরিচ দিয়ে বানিয়ে খেতাম। তারপরে আমরা খাওয়া দাওয়া শেষে ঘুরতে গেলাম একটু আমার চাচার বাড়িতে। আমি একটু সামনেই দেখালাম আপনাদের, কারণ খুব সুন্দর এই জায়গাটা। আর আমাদের দুই বাড়ির পাশে, দুই পাশে হচ্ছে আমাদের বাড়ির পারিবারিক কবরস্থানগুলো, খুবই সুন্দর। এখানে এসে দেখলাম যে বাচ্চাগুলো কি সুন্দর খেলতেছে। কোনো একটা সময় এমন খেলা আমরাও খেলতাম, এটাকে আমরা বাইল পাতা বলি, অনেকে হয়তো সুপারি পাতা বলে। এটাতে বসে তারপরে ঘাড়ের মতো করে একজন আরেকজনকে টানতাম, সেই কি আনন্দ, সেই কি মজা পেতাম। আজকে এটা দেখে আমার কাছে প্রচন্ড ভালো লাগলো। তারপরে আমরা সকলে মিলে রওনা দিলাম চাচার বাড়িতে।
দেখেছেন আপনারা, সেই ঢাকা শহর থেকে সূর্য মামাটা আমার সাথে সাথে এসেছে, এখনো আমার সাথে আছে। আপনাদের কারোর সাথে কিভাবে সূর্য মামা যায় একটু জানাবেন। দেখেন এগুলোকে কি বলে, এগুলোকে আমাদের গ্রামে বলে হারা। তারপরে কত সুন্দর একটা পোল দিয়ে রেখেছে বাড়িতে যাওয়ার জন্য আন্টিরা। আর আমাদের ছোট ছোট বাবুগুলো হাঁটতেছে, এতটাই ভালো লাগতেছে আমাদের গ্রামের প্রকৃতিটা, আর কি বলবো। দেখেন এই শুধু আপনাদেরকে দেখাই, এটা আমাদের গ্রামে ক্ষেত বলে, জানি না আপনারা কি বলেন। ক্ষেতটা কতটা সুন্দর লাগতেছে, ধানের চারা বপন করে রেখেছে সবাই। তারপরে আমরা চলে আসলাম একটা ভাবির বাড়িতে। ভাবিটার সাথে আমাদের রাস্তায় দেখা, অনেক জোর করে নিয়ে আসলো ওনার বিল্ডিং দেখানোর জন্য। মানুষের জীবন পরিবর্তন হতে কতক্ষণ লাগে, সত্যি বলতে ভাগ্য থাকলে কি না হয়। এই ভাবিটা কোনো একটা সময় অনেক বেশি হার্ড পরিশ্রম, অনেক কষ্ট করত অনেক। আর আজকে ওনার এত সুন্দর বাড়ি ঘর, ওনার এত সুখ, আল্লাহ তাআলা যেন ওনার সুখটা রাখে, দোয়া করে। কত সুন্দর করে গ্রামের ভিতর উনি পরিপাটি করে ওনার সংসারটাকে গুছিয়েছে। মাশাআল্লাহ, প্রচন্ড ভালো লাগলো। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম চাচার বাড়িতে। চাচার বাড়িতে এসে দেখি প্রথমে একটা কুকুর, আর কেউ নাই। আমার চাচা চাচি যেহেতু মারা গেছে, আর এখানে আছে চাচা তো ভাইয়ের একটাই বউ, আর সবাই বাইরে থাকে। মাশাআল্লাহ, ভাবি কত সুন্দর করে সরিষা গাছ বপন করেছে এখানে, খুবই ভালো লাগলো ফুলগুলো দেখে। আর ভাবির একটা গুণ আছে, আমরা যখনই আসি ভাবি খুব সুন্দর করে আমাদেরকে তেলের পিঠা বানিয়ে খাওয়ায়। সত্যি কথা বলতে তেলের পিঠা লোভে মনে হয় ভাবির বাসায় প্রত্যেকবারই যেতে হয়। দেখেন কি সুন্দর লেবু ধরে আছে গাছগুলোতে। আমার কাছে গ্রামের এই ছোট ছোট জিনিসগুলো দেখলে অসম্ভব ভালো লাগে। আমিও অনেকটা বছর গ্রামে ছিলাম, আর গ্রামের ছোট ছোট জিনিসগুলো আমি আগে অনেক বেশি ফিল করতাম, এখন তো আরো বেশি ফিল করে। দেখেন ওই যে নারকেল গাছের ডাব দেখে আবার আপনাদেরকে দেখালাম, কত উপরে এই ডাবগুলো, যদি নিচে থাকতো তাহলে আবার কেটে কেটে খেতাম। আর কিছুক্ষণের ভিতরে ভাবির পিঠা বানানো হয়ে গেল, তেলের পিঠা, ডিমের পিঠা, যেটাকে আমরা কি বলে যেন, পান্তুয়া ডিমের। অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। ভাবি অনেক জোর করলো রাত্রে থাকার জন্য, কিন্তু সত্যি বলতে থাকাটা পসিবল নয়। অনেক কাজ, গ্রামে গিয়েছি অল্প কিছুদিনের জন্য, সেখানে তো সকল কাজ শেষ করে তারপরে আসতে হবে। আর আমার ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।